নমস্কার প্রিয় দর্শক, বাংলার নিউজ চ্যানেলে আমি নরোত্তম বিশ্বাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন এখন এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শুরু হয়েছে। যাদের 2002 সালের ভোটার তালিকায় নাম নেই তাদেরকে অবশ্যই সিএএ আইনের অধীনে নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে যদি তিনি একজন হিন্দু হন এবং বাংলাদেশ থেকে এসে থাকেন। রাজ্য সরকার এবং তার দল টিএমসি সিএএ আইনের বিরোধিতা করছেন এবং বলছেন যে এই আইনের অধীনে নাগরিকত্ব আবেদন করলে নাগরিকত্ব চলে যাবে। আবার বিজেপি বলছে যে না, এটাই একমাত্র উপায় আছে যা কেন্দ্র সরকার আইন করেছে যার মাধ্যমে আপনি নাগরিকত্ব পেতে পারেন। প্রথমে আমাদের দেখার দরকার নাগরিকত্ব সংশোধনী আইন 2019 সেখানে কি বলা আছে। সেখানে আবেদন করলে কি নাগরিকত্ব থাকবে নাকি নাগরিকত্ব চলে যাবে, সেটাই এখন দেখার বিষয়। আমার সামনে যে নাগরিকত্ব সংশোধনী আইন 2019 তার একটি বাংলা অনুবাদ রয়েছে, আমি এখন এটি আপনাদেরকে পড়ে শোনাবো। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন নাগরিকত্ব সংশোধনী আইন 2019 12 ডিসেম্বর 2019। কি লেখা আছে? এই নাগরিকত্ব আইনটি 2019 নামে অভিহিত এবং ধারা 2 সংশোধনীতে কি আছে? নাগরিকত্ব আইন 1955 পরবর্তীতে মূল আইন নামে অভিহিত। এই ধারা 2 এর উপধারা 1 অনুচ্ছেদ ক এর পরে নির্মিত প্রস্তাবনা প্রবেশীয় সংযুক্ত হবে। তবে থাকে যে আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তানে হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি বা খ্রিস্টান সম্প্রদায়ের যে কোনো ব্যক্তি যিনি 31 ডিসেম্বর 2014 সালের পূর্বে ভারতে প্রবেশ করেছেন এবং যিনি পাসপোর্ট আইন 1920 ধারা 3 উপধারা 2 অনুচ্ছেদ গ এর অধীনে বা বিদেশি আইন 1946 এর বিধান থেকে কেন্দ্র সরকার কর্তৃক অব্যাহতি পেয়েছেন, তাকে এই আইনের উদ্দেশ্যে অবৈধ অভিবাসী হিসেবে গণ্য করা হবে না। প্রথমেই বলে দিচ্ছে যে 31 ডিসেম্বর 2014 তারিখের মধ্যে যারা এদেশে প্রবেশ করেছেন পাসপোর্ট অথবা পাসপোর্ট ছাড়া, তাদেরকে অবৈধ অভিবাসী হিসেবে গণ্য করা হবে না। তারপরে কি বলা হচ্ছে, এখানে যে নিয়মটা রয়েছে বিভিন্ন রকম শর্তের কথা বলা হয়েছে, বিভিন্ন নিয়ম কানুনের কথা এখানে বলা হয়েছে। কেন্দ্র সরকার বা এ বিষয়ে কর্তৃক নির্ধারিত কোনো কর্তৃপক্ষ নির্ধারিত শর্ত, সীমাবদ্ধতা ও পদ্ধতির অধীনে এই বিষয়ে দাখিলকৃত আবেদনের ভিত্তিতে উক্ত প্রস্তাবনায় উল্লেখিত ব্যক্তিকে নিবন্ধন সনদ, সার্টিফিকেট অব রেজিস্ট্রেশন বা সার্টিফিকেট অব ন্যাচারালাইজেশন প্রদান করতে পারবে। বুঝছে যে এই আইনের অধীনে কেন্দ্র সরকার বা কোনো কেন্দ্র সরকার দ্বারা নির্ধারিত কোনো কর্তৃপক্ষ নাগরিকত্ব সনদপত্র সার্টিফিকেট অব রেজিস্ট্রেশন বা সার্টিফিকেট অব ন্যাচারালাইজেশন প্রদান করতে পারবে। আচ্ছা, তার আগে আমাদের জেনে রাখার দরকার যে সার্টিফিকেট অব রেজিস্ট্রেশন আর সার্টিফিকেট অব ন্যাচারালাইজেশন, তবে এক্ষেত্রে সিএতে আবেদন করলে মূলত সার্টিফিকেট অব ন্যাচারালাইজেশনই প্রদান করা হচ্ছে। এর একটা উদাহরণ আমি আপনাকে দেখাই। দেখুন, আমার সামনে একটি সার্টিফিকেট খুলে আছে, সার্টিফিকেট অফ ন্যাচারালাইজেশন। কে পেয়েছেন? বিকাশ মণ্ডল। ডেট অফ এন্ট্রি 1 জানুয়ারি 2013 সালে এ বাংলাদেশ থেকে এসছেন। এর ন্যাশনালিটি কি আছে দেখুন, নেম অ্যান্ড আইডেন্টিটি, ন্যাশনালিটি অফ ওয়াইফ সাথী বিশ্বাস বাংলাদেশি, ফাদার বাংলাদেশি, মাদার বাংলাদেশি। আর এখানে কি বলা হচ্ছে? তার অ্যাড্রেস। আর এখানে প্রিভিয়াস ন্যাশনালিটি, প্রিভিয়াস মানে পূর্বের জাতীয়তা বাংলাদেশি, কিন্তু এখন তিনি ভারতীয়। এখানে আর একটা জিনিস আমি দেখাই যে
সার্টিফিকেট অব ন্যাচারালাইজেশন এর অর্থ কী? এটি হলো এমন একটি সরকারি সনদ বা নথি যা কোনো বিদেশি ব্যক্তিকে প্রদান করা হয় যখন তিনি আইনি প্রক্রিয়ার মাধ্যমে ভারতের বা অন্য কোনো দেশের নাগরিকত্ব লাভ করেন। যে ব্যক্তি জন্মসূত্রে কোনো দেশের নাগরিক নন কিন্তু সেই দেশের আইন অনুযায়ী নির্দিষ্ট শর্ত যেমন বসবাসের সময়কাল, ভাষা, আইন মানা ইত্যাদি পূরণ করে নাগরিকত্বের জন্য আবেদন করেন, তাকে নাগরিকত্ব প্রদান করা হলে সরকার তাকে স্বাভাবিককরণের সনদ সার্টিফিকেট অফ ন্যাচারালাইজেশন দেয়। এর কয়েকটা অর্থ রয়েছে, যেমন স্বাভাবিককরণের সনদ, নাগরিকত্ব প্রাপ্তির শংসাপত্র, প্রাকৃতিকরণ সনদ। একই মিনিং, এটার এই ন্যাচারালাইজেশনের একই মিনিং দেওয়া হয়েছে এখানে। এবার আমরা মূল আইনে চলে যাই। ধারা 5 এ নির্ধারিত শর্ত বা তৃতীয় তফসিলের অধীন স্বাভাবিককরণের যোগ্যতা পূরণ সাপেক্ষে যে ব্যক্তি এই ধারার অধীনে নিবন্ধন বা স্বাভাবিককরণের সনদ পেয়েছেন তিনি তার ভারতের প্রবেশের তারিখ থেকে ভারতের নাগরিক বলে গণ্য হবে, যেটা আমি সার্টিফিকেটে দেখিয়েছি। যেমন বিকাশ মণ্ডল, তিনি 2013 সালে ভারতে প্রবেশ করেছিলেন। 2019 কার্যকর হওয়ার পর তাই থেকে এই ধারার অধীনে কারো বিরুদ্ধে অবৈধ অভিবাসন বা নাগরিকত্ব সংক্রান্ত যে কোনো বিচারাধীন কার্যকর নাগরিকত্ব প্রদান পর বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ অনেকে রয়েছে যে যারা অবৈধভাবে এদেশে বাস করছিলেন এবং এই আইন পাশ করার আগে যাদের বিরুদ্ধে এখনও আইন প্রয়োগ রয়েছে এবং যারা এতদিন বিচারাধীন অর্থাৎ বিভিন্ন কেস রয়েছে, তারা তো অবশ্যই তাদেরকে এই অধীনে আবেদন করতে হবে এবং সার্টিফিকেটে পাওয়ার পরেই তারা তাদের সমস্ত যে কেস আছে তা ডিসমিস হয়ে যাবে। তবে হ্যাঁ, আবেদনের সময় থেকে যদি তারা তাদের অ্যাকনোলেজমেন্ট স্লিপ আদালতে দেখাতে পারে, হয়তো সেক্ষেত্রে সে জামিন পেয়ে যাবে, কিন্তু ডিসমিস তখনই হবে যখন সে সার্টিফিকেট পাবে। কেন সার্টিফিকেটটাই প্রমাণ করে দিচ্ছে যে সে সিএ আইনের অধীনে একজন যোগ্য ব্যক্তি ছিল। যতক্ষণ না পর্যন্ত সে যোগ্য হিসেবে গণ্য না হচ্ছে ততক্ষণ কিন্তু তার বিচার চলতেও পারে, আবার ম্যাজিস্ট্রেট চাইলে তাকে জামিনও দিতে পারে, কিন্তু সার্টিফিকেট পেয়ে গেলে সে সম্পূর্ণ খালাস পেয়ে যাবে। তো এই ধারার অধীনে নাগরিকত্বের জন্য আবেদনকারী কোনো ব্যক্তি ইচ্ছাধীন কার্যক্রমের কারণে আবেদন করতে অযোগ্য হবেন না। তার বিরুদ্ধে কেস চলছে, তার মানে এই নয় যে সে অযোগ্য, তিনি অযোগ্য হবেন না, কিন্তু সরকার বা নির্ধারিত কর্তৃপক্ষ এই ভিত্তিতে আবেদন প্রত্যাখ্যান করবে না যদি তিনি অন্যথায় যোগ্য হন। আরও শর্ত থাকে যে আবেদনকারীকে কেবল আবেদন করার কারণে তার আবেদন জমা দেওয়ার তারিখে প্রাপ্য অধিকার ও বিশেষাধিকার থেকে বঞ্চিত করা যাবে না। অর্থাৎ এই আবেদন করার আগে তিনি যে অধিকার ভোগ করছিলেন, যে সুবিধা ভোগ করছিলেন, সেগুলো থেকে তাকে বঞ্চিত করা যাবে না। এখানে আরেকটা কথা বলা হয়েছে, আগে ছিল যে কমপক্ষে 11 বছর থাকতে হবে, কিন্তু সেটা পরিবর্তন করে এটা করা হয়েছে 5 বছর, মানে 5 বছর কম নয়, কমপক্ষে 5 বছর এখানে বসবাস করলেই আবেদন করা যাবে। আচ্ছা, সার্টিফিকেট এইখানে যে কতগুলো ইংলিশ লেখা রয়েছে এইটার মানেটা কী আছে আমি পড়ে শোনাই। যেহেতু বিকাশ মণ্ডল নিজ সম্পর্কে নিচে বর্ণিত তথ্য সহ স্বাভাবিককরণ শংসাপত্রের জন্য আবেদন করেছেন এবং সরকার সন্তুষ্ট যে উল্লেখিত আইনের অধীনে নির্ধারিত শর্তসমূহ তিনি পূরণ করেছেন, অতএব উক্ত আইনের অধীনে প্রদত্ত ক্ষমতাবলে ভারত সরকার এই মর্মে ঘোষণা করছে যে বিকাশ মণ্ডলকে তার ভারতীয় প্রবেশের তারিখ নিচের ধারা 6 অনুযায়ী থেকে কার্যকরভাবে স্বাভাবিককরণ শংসাপত্র প্রদান করা হলো। তিনি উক্ত আইনের বিধান অনুযায়ী সকল রাজনৈতিক ও অন্যান্য অধিকার, ক্ষমতা, সুবিধা লাভের অধিকারী হবেন এবং একজন ভারতীয় নাগরিকের সকল দায়িত্ব, কর্তব্য ও বাধ্যবাধকতার অধীনে থাকবেন। প্রপোদের মাধ্যমে বিকাশ ভারতের নাগরিক হিসেবে স্বীকৃত হলেন। এখানে তার নাম, ঠিকানা সব দেওয়া হয়েছে। ব্যক্তি গোপালপুর, বাংলাদেশে এসেছিলেন। আচ্ছা, সম্ভবত মাসখানেক আগে নতুন আরেকটি আইন পাশ হয়েছে, সেই আইনটা আমি আপনাদের একটু দেখাই।
26শে জুলাই 2024 একটা অ্যামেন্ডমেন্ট আনা হয়েছিল, নাগরিকত্ব সংশোধনী বিল 2024-এর একটি বিল, 250 সংশোধন। এই সংশোধন 2024 যে কোনো ব্যক্তি যিনি বাংলাদেশ, ভুটান, মায়ানমার, নেপাল, পাকিস্তান ছিল নাগরিক এবং যিনি ধর্মীয় বা জাতিগত নিপীড়নের ফলে 31 ডিসেম্বর 2014 তারিখ পরে ভারতে প্রবেশ করেছেন, তাকে এই দেশে অবৈধ অভিবাসী বলে গণ্য করা হবে না। এখানে 5 বছর কথা বলা হয়েছে। আচ্ছা, এখানে আমি আরেকটি ভিডিও আপনাদেরকে প্রদান করব, যেটা সংশোধন হয়েছিল কয়েক মাস আগে। যারা 31 ডিসেম্বর 2024-এর মধ্যে প্রবেশ করেছিলেন তাদের বিরুদ্ধে সাধারণত পাসপোর্ট আইন বা বিদেশি যে আইনটা রয়েছে সেটা কার্যকর হবে না, অর্থাৎ তাদেরকে রিলিফ দেওয়া হয়েছে, মানে মুক্তি দেওয়া হয়েছে, মানে অবৈধ অভিবাসীর তকমা থেকে। সেটা আমি পরে একটা আবেদন করব, ভিডিও করব। তো আমরা সিএ আইনটা নিয়েই অনেকটা বলেছি এবং এটা ক্লিয়ার যে এই সিএএতে আবেদন করলে ভারতের নাগরিকত্ব পাওয়া যায় এবং এখানে সেইগুলোই বলা হয়েছে। এবং তার বিরুদ্ধে সে যদি নিজেকে বাংলাদেশি হিসেবে ঘোষণাও করে তাতেও কোনো সমস্যা নেই, কেন সে তার কোনো অধিকার থেকে বঞ্চিত হবে না এবং তার বিরুদ্ধে কোনো কেস হবে না, তাকে পুলিশ অ্যারেস্ট করতে পারবে না। আর ইতিমধ্যে যাদের নামে কেস রয়েছে তাদেরকে সেই কেস ডিসমিস করতে গেলে অবশ্যই তাদেরকে সিএতে আবেদন করতে হবে এবং সার্টিফিকেট তাকে আদালতে শো করতে হবে, তবেই তার কেসটা ডিসমিস হবে। অথবা আদালত চাইলে তাকে জামিনও দিতে পারেন। সুতরাং আপনারা নিশ্চিন্ত থাকুন, আপনারা সিএএ এর অধীনে আপনার নাগরিকত্বের জন্য আবেদন করুন। আপনাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না, আপনাদেরকে দেশ থেকে তাড়ানো হবে না, আপনাদের পুলিশ অ্যারেস্টও করবে না, আপনাদের বিরুদ্ধে কোনো কেসও হবে না। ধন্যবাদ, নমস্কার।